আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন ভুইয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। তোমাদের আবারও সবাইকে স্বাগতম দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের ক্লাস নিব বিবিএ অনার্স 4th ইয়ারের, ঠিক আছে? 4th ইয়ারের আমাদের কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। এর আগে আমি তোমাদের দুইটি চ্যাপ্টারে অঙ্ক করিয়েছি, ঠিক আছে? একটা ছিল গুডউইল ভ্যালুয়েশন অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন, আর আরেকটা ছিল রয়্যালিটি। আজকে আমরা থার্ড চ্যাপ্টার অঙ্কটা করব। থার্ড চ্যাপ্টারের নাম কি? বিজনেস কম্বিনেশন। বিজনেস কম্বিনেশন কি? বাংলা হচ্ছে ব্যবসায় সমাবেশ, ঠিক আছে? আচ্ছা, ব্যবসায় সমাবেশ জিনিসটা কি? এটা হচ্ছে দুই বা ততোধিক প্রতিষ্ঠান যদি একত্রিত হয়ে নতুন একটা ব্যবসা শুরু করে বা নতুন একটা ব্যবসা পরিচালনা করে, তাকেই বলা হয় ব্যবসায় সমাবেশ। এই চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো অঙ্ক আছে, যেগুলো সবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা থেকেই অঙ্ক থাকে পরীক্ষায়, সুতরাং প্রত্যেকটা চ্যাপ্টারই আমাকে গুরুত্ব সহকারে শিখতে হবে, ঠিক আছে? চ্যাপ্টারগুলোর নাম কি? প্রথমটা হচ্ছে বিজনেস পারচেজ, মানে ব্যবসায় ক্রয়। আরেকটা হচ্ছে অ্যামালগামেশন, তারপর হচ্ছে অ্যাবজর্পশন, তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশনের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, আরেকটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। আর আরেকটা সবার শেষ হচ্ছে আরেকটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট, যেটাকে সংক্ষেপে আমরা হোল্ডিং নামে চিনি, ঠিক আছে? যেটাকে সবাই সংক্ষেপে হোল্ডিং কোম্পানি নামে চিনে। হোল্ডিং এর অঙ্ক বললে আমরা এটা হয়, তবে বইতে এই হোল্ডিং চ্যাপ্টারের নামটা এত বড় করে দেওয়া, কনসোলিডেটেড ব্যালেন্স শিট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট, ঠিক আছে? আচ্ছা, বিজনেস পারচেজটা কি? বিজনেস পারচেজ হচ্ছে একটি লিমিটেড কোম্পানি যদি কোনো এক মালিকানা কারবার বা যদি কোনো যৌথ অংশীদারি কারবার কিনে একটা লিমিটেড কোম্পানি পরিচালনা শুরু করে, তাহলে সেটি হচ্ছে বিজনেস পারচেজ, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যামালগামেশন। অ্যামালগামেশনে হচ্ছে একত্রীকরণ। একত্রীকরণ কি? এখানে অনেকগুলো কোম্পানি, প্রতিযোগী কোম্পানি, যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় ছিল, তারা কি করলো? তারা যদি প্রতিযোগিতা হ্রাস করার জন্য এবং বাজারে একচাটিয়া প্রভাব বিস্তার করার জন্য এবং বেশি বেশি মুনাফা অর্জনের জন্য একাধিক কোম্পানি যদি মিলিত হয়ে একটি কোম্পানি নতুন করে সৃষ্টি করে এবং ব্যবসা পরিচালনা করে, সেটাই হচ্ছে অ্যামালগামেশন বা একত্রীকরণ, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাবজর্পশন, যেটাকে বাংলা হচ্ছে গ্রসন বলা হয়। অ্যাবজর্পশন কি? এটা হচ্ছে একটা বড় কোম্পানি এক বা একাধিক ছোট কোম্পানি যদি কিনে নেয়, তাহলে কি হয়? তাকে বলা হয় গ্রসন বা অ্যাবজর্পশন, ঠিক আছে? তারপর হচ্ছে রিকনস্ট্রাকশন। রিকনস্ট্রাকশন হচ্ছে পুনর্গঠন। পুনর্গঠনটা কিভাবে হয়? কোম্পানি অনেক সময় অস্বাভাবিক লসের মুখের সম্মুখীন হয়ে থাকে, বা কোম্পানির মূলধন যদি খুব পরিমাণ বেশি হয়ে যায় বা মূলধন পরিমাণ খুব কমে যায়, তাহলে এই সমস্যাগুলো সমাধানের জন্য যেই প্রক্রিয়া চালানো হয় সেটি হচ্ছে রিকনস্ট্রাকশন। এই রিকনস্ট্রাকশনের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন, যেটা বাংলা হচ্ছে অভ্যন্তরীণ পুনর্গঠন, আর একটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন বা বহিঃ পুনর্গঠন। ইন্টারনাল রিকনস্ট্রাকশন কোনটা? কোম্পানির যদি মূলধনের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কোম্পানি আবার মুনাফা দিকে এগিয়ে নেওয়া যায়, বা কোম্পানি হয়তো মূলধনের পরিমাণ খুব বেশি হয়ে গেছে, যেই মূলধনের পরিমাণ বেশি হলে যা হয়, টাকাটা অলস হিসেবে পড়ে থাকে, যেটা বিজনেসের অনেকভাবেই ক্ষতিকর প্রভাব পড়ে, ঠিক আছে? সেই ক্ষেত্রে মূলধনটাকে কমিয়ে নেওয়া হয়, অথবা মূলধনের পরিমাণ যদি হ্রাস হয়ে যায়, সেই ক্ষেত্রে পর্যাপ্ত আরও মূলধনের সংস্থান করে ব্যবসাটাকে মুনাফাযোগ্য করে গড়ে তোলার জন্য ইন্টারনাল রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? আর এক্সটার্নাল রিকনস্ট্রাকশন কোনটা? এক্সটার্নাল রিকনস্ট্রাকশন হচ্ছে একটা এক্সিস্টিং কোম্পানি সে বিলুপ্তি হয়ে নতুন করে আবার একটা কোম্পানি গঠন করে। কেন? হয়তো তার পূর্বে বছর অনেক লস ছিল, বা পূর্বে
হয়তো তার মূলধনের পরিমাণ কম বেশি ছিল, এই সমস্যাগুলো সমাধানের জন্য সে কি করে, সে তার আগের ব্যবসাটা বিলোপ করে নতুন করে ব্যবসা শুরু করে, আগের ব্যবসার সব সম্পদ দায় নিয়ে নতুন করে সে ব্যবসা শুরু করে। এটা হচ্ছে বই গঠন বা এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। ইন্টারনাল রিকনস্ট্রাকশন হচ্ছে সে ব্যবসাটা বিলোপ করে না, সে বিলোপ না করে সে ব্যবসাটা চালিয়ে যে ব্যবসার ভিতরে যে সমস্যাগুলো আছে, যেমন অস্বাভাবিক লস বা মূলধনের বেশি মূলধন বা কম মূলধন, যে সমস্যাগুলো আছে এগুলো সংশোধন করে ব্যবসাকে লাভযোগ্য করে তোলা, এটা হচ্ছে ইন্টারনাল রিকনস্ট্রাকশন। আর এক্সটার্নাল হচ্ছে যে পুরাতন ব্যবসাকে বিলোপ করে দেয়, টোটালি বিলোপ করে পুরাতন ব্যবসার যে সম্পদ দায়গুলো আছে ওগুলো নিয়ে সে নতুন করে একটা বিজনেস চালু করে, নতুন একটা লিমিটেড কোম্পানি শুরু করে। ঠিক আছে, ওইটা হচ্ছে এক্সটার্নাল রিকনস্ট্রাকশন। এরপর হচ্ছে কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট, যেটা বাংলা হচ্ছে অধিগ্রহণের তারিখে এবং অধিগ্রহণের পর একত্রিত বিবরণসমূহ, যেটাকে সংক্ষেপে আমরা হোল্ডিং নামে চিনি। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা কোম্পানি অন্য একটা কোম্পানির যদি 51%, কমপক্ষে 51% শেয়ার ক্রয় করে, তাহলে ওই কোম্পানি, যে কোম্পানিটা 51% শেয়ার ক্রয় করলো সেই কোম্পানিকে বলা হয় হোল্ডিং কোম্পানি, আর যেই বাকি যে শেয়ারগুলো রয়ে গেল যে কোম্পানির কাছে সেই কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কোনো কোম্পানির বিলোপ ঘটবে না, বরঞ্চ দুইটা কোম্পানি থাকবে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে নিবে। এতে করে কি হয়, ছোট কোম্পানির সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব এবং নিয়ন্ত্রণ বড় কোম্পানি বা হোল্ডিং কোম্পানির হাতে চলে আসে। ঠিক আছে, তাহলে আমি একটু সংক্ষেপে বলে নেই, এই বিজনেস পারচেজের ক্ষেত্রেও কিন্তু একটা কমন জিনিস, সেটা হচ্ছে একটা নতুন করে ব্যবসা শুরু করে এবং অন্য যেই এক মালিকানা বা অংশীদারি কারবারটা কিনে নেয়, সেই এক মালিকানা বা অংশীদারি কারবারটা কি হয়, বিলোপ হয়। তাহলে একটা নতুন করে ফর্ম করে ব্যবসা প্রতিষ্ঠান, আর যেটা কিনে নিল সেটা বিলোপ হয়ে যায়। ঠিক অ্যামালগামেশনও সেম থিং, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান একত্রিত হয়ে তারা বিলোপ সাধিত হয় এবং নতুন করে একটা বিজনেস ফর্ম করে, যেটা নতুন করে আবার চালু হয়। তাহলে এখানেও কিন্তু বিলোপ হচ্ছে এক সাইডে, অন্য সাইডে নতুন করে বিজনেস ফর্ম করছে। ঠিক অ্যাবজর্পশনও সেম থিং, এখানেও তোমার একটা বড় প্রতিষ্ঠান অনেকগুলো বা এক বা একাধিক ছোট প্রতিষ্ঠানকে কিনে নেয়, এর ফলে কি হয়, এর ফলে ছোট প্রতিষ্ঠানের বিলোপ হয়ে যায় এবং নতুন করে একটা ব্যবসা শুরু হয়। আর রিকনস্ট্রাকশনের মধ্যে এক্সটার্নালটাও এদের মতোই, বিজনেস পারচেসে যেই ধরন, অ্যামালগামেশনের যেই ধরন, অ্যাবজর্পশনের যেই ধরন, সেই ধরনটা কিন্তু এক্সটার্নাল রিকনস্ট্রাকশনও। ওরা কি করে, এক্সটার্নাল রিকনস্ট্রাকশন হচ্ছে তার এক্সিস্টিং ব্যবসাটা বিলোপ করে দিয়ে নতুন ব্যবসা শুরু করে এবং সেইভাবে নতুনভাবে পরিচালিত হয়। বাট ইন্টারনাল রিকনস্ট্রাকশন কিন্তু ব্যবসা কোনো বিলোপ করতে হয় না, ওরা এক্সিস্টিং ব্যবসাটা ঠিক রেখে ওদের ভিতরে সমস্যাগুলো সংশোধন করে নেয়। ঠিক আছে, আর এটা হচ্ছে টোটাল ডিফারেন্ট, এখানে কোনো ব্যবসায় বিলোপ হবে না, এখানে দুইটা ব্যবসায় ঠিক থাকবে, যে ব্যবসাটা যার ব্যবসাটা কিনে নেবে তারটাও ঠিক থাকবে, আর যে কিনে নেবে তারটাও ঠিক থাকবে। শুধুমাত্র একটা কোম্পানির 51%-এর অধিকাংশ শেয়ার বা 51%-এর বেশি শেয়ার ক্রয় করে বিধায় ছোট কোম্পানির টোটাল নিয়ন্ত্রণটা চলে যায় হোল্ডিং কোম্পানির কাছে। এখানে হোল্ডিং কোম্পানি বলতে আমরা বোঝাচ্ছি বড় কোম্পানিকে। ঠিক আছে, আর ছোট কোম্পানি যেটা, সেটাকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে আমরা চিনলাম বিজনেস পারচেজ কি, অ্যামালগামেশন কি, অ্যাবজর্পশন কি, রিকনস্ট্রাকশন কি এবং কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট, বা অধিগ্রহণের তারিখ এবং অধিগ্রহণের পরে একত্রিত বিবরণসমূহ, যেটাকে সংক্ষেপে হোল্ডিং বলা হয়। ঠিক আছে, আমরা বলে নেই এইটা এবং এইটা, এই তিনটা বিজনেস পারচেজ, অ্যামালগামেশন, অ্যাবজর্পশন অ্যান্ড এক্সটার্নাল রিকনস্ট্রাকশনের হিসাব প্রক্রিয়া সেম। বুঝতে পারছি, এদের হিসাব প্রক্রিয়াটা মোটামুটি সেম, বাট শুধুমাত্র ইন্টারনাল রিকনস্ট্রাকশন এবং হোল্ডিং এই দুইটার হিসাব প্রক্রিয়াটা ভিন্ন। তোমাদের পরীক্ষার সময় পার্ট বি এবং পার্ট সি দুটোটাতেই এখান থেকে অঙ্ক থাকে, তবে সবচেয়ে বেশি অঙ্ক থাকে এই হোল্ডিং কোম্পানি থেকে। হোল্ডিং কোম্পানি থেকে পার্ট সিতে অবশ্যই একটা অঙ্ক থাকে। ঠিক আছে।
এই পারচেস, অ্যামালগামেশন, অ্যাবজর্পশন, রিকনস্ট্রাকশন থেকেও অঙ্ক থাকে, তবে সবচেয়ে বেশি অঙ্ক থাকে হোল্ডিং কোম্পানি থেকে পার্ট সিতে। সুতরাং আজকে আমরা এই হোল্ডিং কোম্পানির অঙ্কটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই হোল্ডিং কোম্পানিতে আমরা কি শিখব? হোল্ডিং কোম্পানিতে আমরা শিখব, করতে হয় যেটা পরীক্ষা আসে সেটা একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট। যেহেতু দুইটা প্রতিষ্ঠানই এক্সিস্টিং থাকে, একটা বড় প্রতিষ্ঠান, একটা ছোট প্রতিষ্ঠান, এই দুইটা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্ধৃতপত্র তৈরি শিখবো আমরা, যেটা তোমাদের পরীক্ষা আসে। সম্মিলিত উদ্ধৃতপত্র, যেটাকে বলা হয় কনসোলিডেটেড ব্যালেন্স শিট, ঠিক আছে? এই হচ্ছে আমরা এটা শিখবো আছি, কনসোলিডেটেড ব্যালেন্স শিট। এখন এই হোল্ডিং কোম্পানির কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে হলে আমাকে 8টা স্টেপ ফলো করতে হবে। আমি যদি এই 8টা স্টেপ ফলো করতে পারি তাহলেই কেবল আমরা এই হোল্ডিং কোম্পানির কনসোলিডেটেড ব্যালেন্স শিট শিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু কিছু জিনিস আমরা একটু বলে নেই। এই আলোচনা, স্টেপগুলো আলোচনার সুবিধার্থে আমরা অনেক কিছু একটু জানতে হবে। সেটা হচ্ছে, এখানে একটু আগে আমি আলোচনা করেছি, তারপর আমি ডিটেলস বলে নেই। এখানে দুইটা কথা বারে বারে আসবে আমরা আলোচনার ক্ষেত্রে সব করতে গেলে। একটা আসবে কি, একটা আসবে হোল্ডিং কোম্পানি, আর একটা আসবে হোল্ডিং আসবে, আর একটা সাবসিডিয়ারি আসবে, ঠিক আছে? একটা হোল্ডিং আসবে, একটা সাবসিডিয়ারি আসবে। এই আমরা যদি স্টেপ যখনগুলো আলোচনা করব, এই স্টেপগুলো আলোচনার সময় বারে বারে আমাদের এই হোল্ডিং এবং সাবসিডিয়ারি শব্দটা চলে আসবে। তো হোল্ডিং জিনিসটা কি আমরা বলছি, যে বড় প্রতিষ্ঠানটা যে ছোট প্রতিষ্ঠানের অধিকাংশ শেয়ার ক্রয় করে নেয়, ওই বড় প্রতিষ্ঠানকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর যে ছোট প্রতিষ্ঠানটা যে বাকি শেয়ারগুলো তার কাছে রয়ে যায়, এই ছোট প্রতিষ্ঠানকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে? আমরা ধরে নিই, আমরা এই স্টেপগুলো আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেই একটা সাবসিডিয়ারি কোম্পানি টোটাল শেয়ার ছিল মনে করি 2000, মনে করি 2000। এই 2000 থেকে ধরে নিলাম বড় কোম্পানি বা হোল্ডিং কোম্পানি 1500 শেয়ার ক্রয় করে নিল, ঠিক আছে? তাহলে 2000 থেকে যদি 1500 শেয়ার ক্রয় করে নেয়, থাকে কত আর 500 শেয়ার। তাহলে এই 500 শেয়ার অধিকারী কোম্পানিকে বলা হয় হোল্ডিং, এবং 500 শেয়ার অধিকারী কোম্পানিকে বলা হয় সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে? আসো এবার আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে গেলে যে স্টেপগুলো ফলো করতে হয় সেই স্টেপগুলো নিয়ে আলোচনা করি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও কি? হোল্ডিং রেশিও হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির উপর হোল্ডিং কোম্পানির যে মালিকানা অনুপাত, সেটি হচ্ছে হোল্ডিং রেশিও। আমি আবার বলি, সাবসিডিয়ারি কোম্পানি বা ছোট কোম্পানির উপর বড় কোম্পানি বা হোল্ডিং কোম্পানির যেই মালিকানার অংশটুকু, সেটি হচ্ছে বলা হয় হোল্ডিং রেশিও। হোল্ডিং রেশিও কিভাবে বের করতে হয়? হোল্ডিং রেশিও বের করার নিয়ম হচ্ছে, আমি একটা এক্সাম্পল আগেই দিয়েছি। মনে করি সাবসিডিয়ারি কোম্পানির হাতে টোটাল আছে 2000 শেয়ার, এবং হোল্ডিং কোম্পানি 2000 শেয়ার থেকে 1500 শেয়ার কিনে নিল। তাহলে দেখা গেল কিন্তু অবশ্যই 51%-এর বেশি শেয়ার কিনে নিল, ঠিক আছে? তাহলে আমি যদি 1500 শেয়ার হোল্ডিং কোম্পানিকে দেই, তাহলে বাকি অবশিষ্ট থাকে কত শেয়ার? 500 শেয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি 500 দিয়ে, 3 5 15, 5 ওকে 5, তাহলে সর্বশেষ রেশিও থাকে কত? 3:1। এটাকে বলা হচ্ছে হোল্ডিং রেশিও। সোজা কথা, বড় কোম্পানি ছোট কোম্পানি যে শেয়ারটুকু কিনে নেয় এবং ছোট কোম্পানির নিকট যতটুকু শেয়ার অবশিষ্ট থাকে, এই দুইটার মধ্যে যে রেশিওটা নির্ণয় করা হয় সেটি হচ্ছে হোল্ডিং রেশিও। তার মানে এখন আমরা বুঝতে পারলাম, যদি এটার আলোকে আমরা চিন্তা করি তাহলে বোঝা যাচ্ছে যে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির 4/3 ভাগ শেয়ার ক্রয় করে নেয়, আর সাবসিডিয়ারি কোম্পানির হাতে থাকে 4/1 ভাগ শেয়ার, ঠিক আছে? তারপরে আমরা আলোচনা করব কারেন্ট ইয়ার্স প্রফিট। কারেন্ট ইয়ার্স প্রফিট কি? হোল্ডিং কোম্পানি যে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ারটা ক্রয় করে নেয়, সেই সাবসিডিয়ারি কোম্পানি যে বছর ক্রয় করে নেবে সাবসিডিয়ারি কোম্পানিকে, ওই বছর সাবসিডিয়ারি কোম্পানির যে মুনাফাটা হবে সেটাকে বলা হয় কারেন্ট ইয়ার্স প্রফিট। আবার বলছি, সাবসিডিয়ারি হোল্ডিং কোম্পানি যে বছর ছোট প্রতিষ্ঠান বা সাবসিডিয়ারি কোম্পানিকে কিনে নিবে, ওই বছর সাবসিডিয়ারি কোম্পানির যেই মুনাফা হবে ওটাকেই বলা হবে কারেন্ট ইয়ার্স প্রফিট, ঠিক আছে? তারপর হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট।
প্রি অ্যাকুইজিশন প্রফিট বা এটা আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এটা কি? এটা হচ্ছে যে হোল্ডিং কোম্পানি যেই তারিখে সাবসিডিয়ারি কোম্পানিকে কিনবে ওই তারিখের পূর্বে সাবসিডিয়ারি কোম্পানির যদি কোনো মুনাফা থাকে বা যদি কোনো ক্যাপিটাল রিজার্ভ ফান্ড থাকে ওইগুলোকে বলা হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট বা অধিগ্রহণের আগে যে মুনাফাগুলো, ঠিক আছে, বা যেটাকে সংক্ষেপে আমরা ক্যাপিটাল প্রফিট নামে চিনি। তারপরে হচ্ছে আমরা কি নির্ণয় করব? গুডউইল নির্ণয় করব বা ক্যাপিটাল রিজার্ভ নির্ণয় করব। এটা তোমাদের ধারণা আছে যে গুডউইল যদি পাশাপাশি গুডউইল হতে পারে, ক্যাপিটালও রিজার্ভ হতে পারে। এটা হচ্ছে হোল্ডিং কোম্পানি যেই টাকা দিয়ে শেয়ারগুলো ক্রয় করলো ওটাকে বলা হয় কস্ট অফ ইনভেস্টমেন্ট। যেই পরিমাণ টাকা দিয়ে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি শেয়ারগুলো কিনলো, হোল্ডিং কোম্পানি কি করবে? সাবসিডিয়ারি কোম্পানি যতটুকু অংশ কিনলো ওই সাবসিডিয়ারি কোম্পানির ওই অংশটুকের বাজার মূল্য কত সেটা সে যাচাই করবে, ঠিক আছে। সে বাজার মূল্য যাচাই করবে, বাজার মূল্য যাচাই করার পর সে দেখবে যে বাজার মূল্য কত টাকা আছে এবং সে কত টাকা প্রদান করলো। যদি বাজার মূল্য থেকে হোল্ডিং কোম্পানি বেশি টাকা প্রদান করে তাহলে ওই অতিরিক্ত অংশটুকে গুডউইল বলা হয়, আর যদি বাজার মূল্য থেকে হোল্ডিং কোম্পানি কম মূল্য প্রদান করে তাহলে সেই কম মূল্যটাই কিন্তু ক্যাপিটাল রিজার্ভ বলা হয়, ঠিক আছে। আমরা পরবর্তীতে আবার দেখব এগুলো কিভাবে হচ্ছে, আপাতত আমি একটু প্রাইমে আলোচনা করে নিচ্ছি। তাহলে গুডউইলটা হচ্ছে কি? যেই দামে আমি সাবসিডি কোম্পানির শেয়ারটা কিনলাম ওই দামের সাথে ওই সাবসিডি কোম্পানির ওই অংশের বাজার মূল্যটা কম্পেয়ার করব। যদি বাজার মূল্য থেকে আমি সাবসিডি কোম্পানিকে বেশি টাকা দিয়ে থাকি তাই অতিরিক্ত অংশটা হচ্ছে গুডউইল, আর যে বাজার মূল্য থেকে সাবসিডি কোম্পানিকে আমি কম মূল্য দিয়ে থাকি সেই কম মূল্যটা হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা এটা আইটেম হচ্ছে রেভিনিউ প্রফিট। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট কি? হোল্ডিং কোম্পানি যেই তারিখে সাবসিডি কোম্পানিকে ক্রয় করবে ওই তারিখের পরে যে মুনাফাটা, সেই মনে করি আমরা 1 জুলাই তারিখে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির শেয়ারগুলো ক্রয় করলো, তাহলে 1 জুলাইয়ের পরে যে মুনাফাগুলো হয়েছিল সাবসিডির কোম্পানির সেই মুনাফাটাকে বলা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট। তারপর হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি শব্দের অর্থই আমরা জানি ছোট, তাহলে এখানে বোঝাচ্ছে, এটা দিয়ে বোঝা হচ্ছে যে সাবসিডির কোম্পানির ইন্টারেস্ট, দ্যাট মিনস সাবসিডি কোম্পানির অংশ। আমরা যেহেতু হোল্ডিং কোম্পানি যেহেতু সাবসিডি কোম্পানির ম্যাক্সিমাম শেয়ার ক্রয় করে নিল, এরপরে সাবসিডি কোম্পানির আর কতটুকু অংশ অবশিষ্ট আছে ওই কোম্পানির মধ্যে সেটা ক্যালকুলেশন করাই হচ্ছে মাইনরিটি ইন্টারেস্টের মূল কাজ, ঠিক আছে। এখন আমরা কি করব? সাবসিডি কোম্পানির হাতে এখন যতটুকু শেয়ার থাকবে, যতটুকু তোমার ক্যাপিটাল প্রফিট থাকবে বা যতটুকু হচ্ছে তোমার কি বলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট থাকবে, এগুলো টোটাল অংশটাই হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। তারপর হচ্ছে একটা আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিটটা কি? এটা হচ্ছে, এটা ভালো করে বুঝতে হবে যে মনে করি হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি কেনার আগে ওদের মধ্যে যদি কোনো ব্যবসায়িক লেনদেন হয়ে থাকে ক্রয়ের পূর্বে, সে মনে করলাম ক্রয়ের পূর্বে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রি করেছিল, ঠিক আছে। হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রি করেছিল, সেটা কবে? এটা হচ্ছে যেই শেয়ারগুলো ক্রয়ের পূর্বে। হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয়ের পূর্বে মনে করি আমরা হোল্ডিং কোম্পানি 2000 টাকার পণ্য সাবসিডি কোম্পানি বিক্রি করেছিল, ঠিক আছে। এই 2000 টাকার মধ্যে প্রফিট ছিল, আমরা ধরে নেই প্রফিট ছিল ধরে নেই 400 টাকা, ঠিক আছে, 400 টাকা। সাবসিডি কোম্পানি কি করলো? সাবসিডি কোম্পানি ধরে নিলাম ওখান থেকে মাত্র 1000 টাকার পণ্য সে পুনরায় বিক্রি করে দিল অন্যের কাছে, কারণ সাবসিডি কোম্পানি হোল্ডিং কোম্পানির কাছ থেকে ক্রয় করেছে সে পুনরায় বিক্রি করার জন্য। সে কি করলো? হোল্ডিং কোম্পানির কাছ থেকে 2000 টাকা পণ্য কিনেছিল যেটার মধ্যে প্রফিট ছিল 400 টাকা। সাবসিডি কোম্পানি কি করলো? 2000 টাকার মধ্যে 1000 টাকার পণ্য বিক্রি করে দিল। তাহলে সাবসিডি কোম্পানির হাতে কিন্তু এখনো 1000 টাকার পণ্য স্টকে রয়ে গেছে। এমতো অবস্থায় হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে নিল, তাহলে কিন্তু দুইটা কোম্পানি মার্জ হয়ে গেল। যদি কোনো অবিক্রিত পণ্য সাবসিডি কোম্পানির স্টকে রয়ে যায় এবং সেই অবিক্রিত পণ্যের যেই মুনাফাটুক থাকবে সেই মুনাফাটুককে বলা হয় আনরিয়ালাইজড প্রফিট। যেমন 2000 টাকার পণ্য ক্রয় করেছিল যার মুনাফা ছিল 400 টাকা, কিন্তু সাবসিডি কোম্পানি
1000 টাকার পণ্য বিক্রি করেছিল, তাহলে 2000 টাকার মধ্যে যদি 400 টাকা প্রফিট থাকে, 1000 মধ্যে প্রফিট কত? 200। তাহলে 200 টাকার প্রফিট সহ পণ্য সাবসিডি কোম্পানি পুনরায় বিক্রি করতে পেরেছিল, কিন্তু হোল্ডিং কোম্পানি যেদিন শেয়ার ক্রয় করে ফেলে তারপরও কিন্তু আর ওই অবশিষ্ট যে 1000 রয়ে গেছে স্টক, সেটা কিন্তু সে বিক্রি করতে পারেনি। তাহলে ওই 1000 টাকার মধ্যে প্রফিট কত ছিল? বাকি 200। সেই অবিকৃত স্টকের মধ্যে যেই মুনাফাটা থাকে, সেই মুনাফাটাকেই বলা হয় আনরিয়ালাইজড প্রফিট। ঠিক আছে, আমরা অঙ্ক করার সময় আরও ডিটেলস বুঝবো। তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা ক্যালকুলেশন করতে হবে অফ এইচ কোম্পানি, মানে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানির বর্তমানে প্রফিট অ্যান্ড লসের পরিমাণ কত সেটা বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 8টা স্টেপস। এই 8টা স্টেপসগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে খুব সহজেই আমরা হোল্ডিং কোম্পানির কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি করতে পারবো। এবার আমরা আলোচনা করব কিভাবে হোল্ডিং রেশিও বের করা হয়, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। কিভাবে কারেন্ট ইয়ার্স প্রফিট বের করা হয়, কিভাবে ক্যাপিটাল প্রফিট বা প্রি অ্যাকুইজিশন প্রফিট বের করতে হয়, কিভাবে গুডউইল অথবা ক্যাপিটাল রিজার্ভ তৈরি করতে হয়, কিভাবে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট বের করতে হয়, কিভাবে মাইনরিটি ইন্টারেস্ট বের করতে হয়, কিভাবে আনরিয়ালাইজড প্রফিট বের করতে হয়, এবং কিভাবে হোল্ডিং কোম্পানির প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা হোল্ডিং রেশিওটা কিভাবে বের করা হয় সেটা আমরা একটু দেখব। আমরা একটা কাল্পনিক ফিগার ধরে নিয়েছি। আমরা ধরে নিয়েছি যে সাবসিডি কোম্পানির হাতে টোটাল শেয়ারের পরিমাণ ছিল 2000 শেয়ার। এখন ধরে নিলাম হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি 2000 শেয়ারের মধ্যে 1500 শেয়ার ক্রয় করে নিল। ঠিক আছে, তাহলে হোল্ডিং কোম্পানি যদি 1500 শেয়ার ক্রয় করে নেয়, তাহলে সাবসিডি কোম্পানির হাতে কিন্তু 500 শেয়ার থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখন কিভাবে রেশিওটা বের করব? হোল্ডিং রেশিওটা 1500 শেয়ার হোল্ডিং কোম্পানি এবং সাবসিডি শেয়ার হচ্ছে 500। আমরা যদি কাটাকাটি করি, এর আগেও কিন্তু আমরা এই উদাহরণ দিয়ে একটু বুঝিয়েছিলাম প্রাইমারি আলোচনার সময়। 500 দিয়ে কাটাকাটি করি তাহলে 3:1 থাকে। দ্যাট মিনস বর্তমানে সাবসিডি কোম্পানির 4-এর 3 অংশ হোল্ডিং কোম্পানি ভোগ করবে মুনাফা, এবং সাবসিডি কোম্পানির হাতে থাকবে 4-এর 1 অংশ। আমরা এভাবে শেয়ারটা দেখব যে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি কতটুকু শেয়ার ক্রয় করেছে, এবং বাকিটা তাহলে ওই পরিমাণ শেয়ার হোল্ডিং কোম্পানির নিকট দিব, এবং বাকিটা সাবসিডি কোম্পানির কাছে রেখে তারপর শেয়ার অনুপাত বের করব। ঠিক আছে, এই অনুপাতকে বলা হয় হোল্ডিং রেশিও। এরপরে হচ্ছে কারেন্ট ইয়ার্স প্রফিট। আমরা কারেন্ট ইয়ার্স প্রফিট বলেছিলাম যে এটা হচ্ছে যে বছর হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে ক্রয় করবে, ওই বছর সাবসিডি কোম্পানির যেই মুনাফার পরিমাণটা সেটি হচ্ছে কারেন্ট ইয়ার্স প্রফিট। ঠিক আছে, এটা তোমরা যখন অঙ্ক করতে যাবে তখন তোমরা দেখবে যে সাবসিডি কোম্পানির 2 বছরের মুনাফা দেওয়া থাকে। একটা হচ্ছে বছরের শুরুতে, দ্যাট মিনস বিগত সালের, আরেকটা হচ্ছে চলতি বছরের। ঠিক আছে, আমরা এখানে একটা অ্যাজাম্পশন করে নিলাম যে সাবসিডি কোম্পানি যদি প্রফিট দেওয়া থাকে 1/1/20 তারিখ বা 1/1/20 সালের, দ্যাট মিনস যেটা বিগত সালের প্রফিট, মনে করি আমরা 20,000 টাকা। আবার এমন দেওয়া থাকবে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে, একটা ব্যালেন্স দেওয়া আছে 31/12/20 30,000 টাকা। তাহলে তুমি দেখো বছর শুরুতে প্রফিট ছিল 20,000, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, বছর শেষের দিন প্রফিটের পরিমাণ কত? 30,000। তার মানে কি দাঁড়াচ্ছে? বিগত সালে প্রফিট যেহেতু 20,000 ছিল এবং 31/12 তারিখে সেই প্রফিটের পরিমাণটা দাঁড়িয়েছে 30,000, তার মানে আমার কিন্তু চলতি বছরের মুনাফার পরিমাণ ছিল 10,000। তাহলে এইভাবে আমরা আইডেন্টিফাই করে নিব যে কারেন্ট ইয়ার্স প্রফিটটা কত ছিল। অনেক সময় আমাকে রেডিমেড দেওয়া থাকবে যে কারেন্ট ইয়ার্স প্রফিট এত টাকা, বাট অনেক সময় এভাবে দেওয়া থাকবে বছর শুরুর একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া থাকবে এবং বছরের শেষে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স দেওয়া থাকবে। ওই দুই ব্যালেন্সের পার্থক্যই হচ্ছে কারেন্ট ইয়ার্স প্রফিট। আবার এখানে এমনও হতে পারে যে বছর শুরুতে 20,000 টাকা, বাট 31/12 তারিখে হয়ে গেছে এখানে 15,000 টাকা। তার মানে কি দাঁড়াচ্ছে? শুরুতে প্রফিট ছিল 20,000, বা শেষের দিন এসে দেখলাম প্রফিট হয়েছে কত? 15,000 ব্যালেন্স টিকলো। তার মানে কি আমার বছর চলতি বছর কারেন্ট ইয়ার্সে কিন্তু আমার 5,000 টাকা লস ছিল। 5,000 টাকা লস ছিল বিধায় অ্যাডজাস্ট করে অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং ইয়ার আমাকে ব্যালেন্স শো করছে কত? 15,000। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বুঝে নিতে হবে আমার কারেন্ট ইয়ার্স প্রফিট ছিল না, কারেন্ট ইয়ার্স লস ছিল কত? 5,000 টাকা। ঠিক আছে, এরপরে আমার ক্যালকুলেশনটা কি ছিল? যে প্রি অ্যাকুইজিশন প্রফিট বা ক্যাপিটাল প্রফিট। ঠিক আছে, এটা কি ছিল? এটা হচ্ছে যে
সাবসিডি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি যেই তারিখে ক্রয় করবে ওই তারিখের পূর্বে সাবসিডি কোম্পানির যেই মুনাফা ছিল বা যেই রিজার্ভ ফান্ড ছিল ওগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল প্রফিট বা প্রি অ্যাকুইজিশন বা অধিগ্রহণের পূর্বের মুনাফা সাবসিডি কোম্পানির। ঠিক আছে, এক্ষেত্রে কি থাকতে পারে? সাধারণত দেখা যায় যে এক্ষেত্রে একটা জেনারেল রিজার্ভ থাকে সাবসিডি কোম্পানির বা একটা সাবসিডি কোম্পানির কিছু মুনাফা থাকে, সেগুলো আমরা কি করব? যোগ করব। আর মাঝে মধ্যে পাবা তোমরা যে ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড, মাঝে মধ্যে পাবা যে সাবসিডি কোম্পানি যার ফিক্সড অ্যাসেটগুলোর কম মূল্যায়ন করেছিল, যদি যেই পরিমাণ টাকা কম মূল্যায়ন করবে ওগুলো আমরা যোগ করে নিব। আর কোনো কারণে যদি ফিক্সড অ্যাসেটগুলোর ওভার ভ্যালুড করে থাকে বা বেশি বেশি মূল্য দেখিয়ে থাকে, সেই বেশি মূল্যটাও আমরা কি করব? এখান থেকে বাদ দিব। এবং মাঝে মধ্যে দেখা যায় যে সাবসিডি কোম্পানি বিগত সালের ডিভিডেন্ড চলতি বছর শোধ করেছে, যদি এরকম বিগত সালে কোনো ডিভিডেন্ড বা লভ্যাংশ চলতি বছর শোধ করে তাহলে সেটা এখান থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর যে ব্যালেন্সটা থাকবে এটাই হচ্ছে ক্যাপিটাল প্রফিট। এই ক্যাপিটাল প্রফিটটা আমাদের দুই জনের মধ্যে, হোল্ডিং কোম্পানি এবং সাবসিডি কোম্পানির মধ্যে, আমরা প্রথমে যে হোল্ডিং রেশিও বের করেছিলাম সেই রেশিও অনুযায়ী কি করতে হবে? ভাগ করে দিতে হবে। ঠিক আছে, আমরা যে ব্যালেন্সটা বের হবে সেই ব্যালেন্সটাকে আমরা 4/3 অংশ করব হোল্ডিং কোম্পানির জন্য এবং 4/1 অংশ করব সাবসিডি কোম্পানির জন্য। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার প্রি অ্যাকুইজিশন প্রফিট হচ্ছে, বললেন যে সাবসিডি কোম্পানিকে ক্রয়ের পূর্বের মুনাফা, তাহলে এই মুনাফার উপর কিন্তু টোটালি অধিকার থাকার কথা শুধুমাত্র সাবসিডি কোম্পানির, তাহলে কেন এই প্রফিটের একটা অংশ হোল্ডিং কোম্পানি পাবে? এইটা বিষয়টা হচ্ছে এরকম যে কি বলে, কারো যদি বিয়ে হয় তাহলে স্বামী স্ত্রী কিন্তু বিয়ে হওয়ার পর স্বামীও কিন্তু স্ত্রীর বাবার বাড়ি যে সম্পত্তি তার উপর অধিকার থাকে, আবার স্ত্রীও স্বামীর পূর্বে যে বিয়ের আগে যে সম্পত্তি ছিল তার উপর অধিকার থাকে। বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, যে যেহেতু হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির অধিকাংশ শেয়ারটা ক্রয় করে নিয়েছে, এই জন্য হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি ক্রয়ের পূর্বেও যদি কোনো ফান্ড বা কোনো মুনাফা থাকে সেটারও অংশ হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির নিকট থেকে পাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার যে গুডউইল বা ক্যাপিটাল রিজার্ভ। এটা কি ছিল? এটা হচ্ছে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে যত টাকা দিয়ে ক্রয় করেছিল, সাবসিডি হোল্ডিং কোম্পানি কি করবে যে দেখবে যত টাকা দিয়ে ক্রয় করেছিল অ্যাকচুয়ালি সাবসিডি কোম্পানির বাজার ভ্যালু কত ছিল, সেই বাজার ভ্যালু থেকে যদি বেশি মূল্য দিয়ে ক্রয় করে সেটাকে গুডউইল বলা হয়, আর বাজার মূল্য থেকে যদি কম মূল্য দিয়ে ক্রয় করা হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল রিজার্ভ। এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা কস্ট অফ ইনভেস্টমেন্ট লিখবো, দ্যাট মিন যত টাকা দিয়ে আমি সাবসিডি কোম্পানি শেয়ার ক্রয় করলাম সেটা লিখবো, ওখান থেকে যে ফেস ভ্যালু ছিল, ফেস ভ্যালু যত মানে অরিজিনাল মূল্য, শেয়ারের অরিজিনাল মূল্য যত টাকা ছিল সেটা বাদ দিব, এবং ক্যাপিটাল প্রফিট, ওই যে আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ক্যাপিটাল প্রফিটের একটা অংশ যে হোল্ডিং কোম্পানি পেয়েছিল সেই অংশটা এখানে যোগ করতে হবে। এই টোটাল যোগ করার পর যদি কস্ট অফ ইনভেস্টমেন্টের তুলনায় এইটা কম হয় বা বেশি হয় তাহলে এটা গুডউইল হয়ে যাবে, আর যদি কম হয় সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ক্যাপিটাল রিজার্ভ। আমরা অঙ্ক করার সময় আরও হয়তো ভালো করে বুঝতে পারবো। তারপর ফিফথ ছিল হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট। এটা হচ্ছে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি থেকে যেদিন ক্রয় করলো ওই ক্রয় করার পরে সাবসিডি কোম্পানি যদি কোনো মুনাফা থাকে সেটাকে বলা হয় রেভিনিউ প্রফিট বা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি, মনে করি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে ক্রয় করলো 1 জুলাই তারিখে, 1 জুলাই 2020 তারিখে, এবং 2020 সালে সাবসিডি কোম্পানির প্রফিটের পরিমাণ ছিল ধরে নিলাম আমরা 10,000 টাকা। তাহলে 2020 সাল কিন্তু পুরা সালে সাবসিডি কোম্পানি প্রফিট করেছিল কত? 10,000 টাকা, এবং হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে ক্রয় করেছিল 2020 সালের 1 জুলাই। ঠিক আছে, তাহলে 1 জুলাই তারিখে কিন্তু হোল্ডিং কোম্পানি এবং সাবসিডি কোম্পানি মার্জ হয়ে গেল। সুতরাং 1 জুলাইয়ের পরে যে মুনাফাটা সেটাকেই বলা হচ্ছে কি? সেটাকেই বলা হচ্ছে আমার পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট। তাহলে 20,000 টাকা 10,000 টাকা যদি 2020 সালের সারা বছরে আমার মুনাফা হয়ে থাকে, এবং আমি যদি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে ক্রয় করে থাকে 1 জুলাই, তাহলে কিন্তু অর্ধেক বছরের প্রফিট কিন্তু আমার হয়ে যায় সাবসিডি কোম্পানিকে কেনার পরের প্রফিট। যেহেতু সাবসিডি কোম্পানিকে 1 জুলাই তারিখে ক্রয় করা হয়েছিল, সুতরাং অর্ধেক বছরের মুনাফাটাকে আমরা পোস্ট অ্যাকুইজিশন প্রফিট বা রেভিনিউ প্রফিট নামে বিবেচনা করব। সেই পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এবং রেভিনিউ প্রফিট এটা বের করার পর আমাদের পরবর্তী স্টেপ হয়ে যাবে কত?
সিক্স, সেটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্টটা কি? এটা হচ্ছে সাবসিডি কোম্পানির অংশটুকুকে বলা হয় মাইনরিটি ইন্টারেস্ট। ঠিক আছে, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে কেনার পর সাবসিডি কোম্পানির হাতে যেই পরিমাণ অংশ থাকবে ব্যবসার মালিকানার, সেটাকেই বলা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। এই মাইনরিটি ইন্টারেস্ট আমরা কিভাবে বের করব? মাইনরিটি ইন্টারেস্ট বের করার এটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে যে সাবসিডি কোম্পানির হাতে যতটুকু শেয়ার থাকবে সেই শেয়ারের ভ্যালুটা আমরা নিব, তার সাথে আমরা সাবসিডি কোম্পানির ক্যাপিটাল প্রফিটের যতটুকু অংশ ছিল যেটা আমরা বের করব সেটা নিব, প্লাস রেভিনিউ যে প্রফিটটা হবে এই রেভিনিউ প্রফিটেরও একটা অংশ সাবসিডি কোম্পানি পাবে, সেই অংশটাও আমরা এখানে কি করব? যোগ করব। আচ্ছা, রেভিনিউ প্রফিটটাও কিন্তু আমরা হয়তো স্কিপ করেছিলাম। রেভিনিউ প্রফিট বের করার পর ওটাও কিন্তু আমরা কিন্তু ওই হোল্ডিং রেশিও দিয়ে ভাগ করে নিব। সাবসিডি কোম্পানির অংশ কতটুকু বের করে নিব এবং হোল্ডিং কোম্পানির অংশ কতটুকু সেটা বের করে নিব। ঠিক আছে, আর মাইনরিটি ইন্টারেস্ট বের করার সময় শেয়ার সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটালের মূল্যের সাথে আমরা ক্যাপিটাল প্রফিটের যে অংশ সাবসিডি কোম্পানি সেটা নিব এবং রেভিনিউ প্রফিটের যে অংশ সাবসিডি কোম্পানি সেটা নিব। এই তিনটা যোগফলটাই হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। তারপরে হচ্ছে আমরা স্টেপ নাম্বার 7, আনরিয়ালাইজড প্রফিট। আনরিয়ালাইজড প্রফিট আমরা এর আগে আলোচনা করেছিলাম। ঠিক আছে, আমরা কি আলোচনা করেছিলাম? আমরা আনরিয়ালাইজড প্রফিটটা বলেছিলাম কি, যে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে ক্রয় করার পূর্বে ওদের মধ্যে যদি কোনো ট্রানজাকশন হয়ে থাকে, সে মনে করি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানিকে কেনার পূর্বে আমরা এর আগে যেটা বুঝিয়েছিলাম যে সাবসিডি হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির নিকট 2000 টাকার পণ্য বিক্রি করেছিল এবং এই 2000 টাকার পণ্য থেকে 1000 টাকার পণ্য সাবসিডি কোম্পানি বিক্রি করতে পেরেছিল, আর বাকি 1000 টাকার পণ্য সাবসিডি কোম্পানির হাতে রয়ে গিয়েছিল। ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই যে অবশিষ্ট যে 1000 টাকা স্টকে রয়ে গেল সাবসিডি কোম্পানির হাতে, ওই 1000 টাকার মজুদের মধ্যে যেই পরিমাণ মুনাফা অন্তর্ভুক্ত থাকে সেই মুনাফাকে বলা হয় কি? আনরিয়ালাইজড প্রফিট। ঠিক আছে, আমরা ধরে নেই প্রফিট করে 20% অন সেলস। প্রফিট করে 20% অন সেলস। তাহলে 2000 টাকা যদি 20% করি আমরা, তাহলে প্রফিট দাঁড়ায় 400 টাকা। আর 1000 টাকার 20% করলে প্রফিট দাঁড়ায় কত? 200 টাকা। তাহলে আমার যে স্টকের মধ্যে 1000 টাকার স্টক রয়ে গেল, এই 1000 টাকার 20% প্রফিট যে 200 টাকা রয়ে গেল, এই 200 টাকাই হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। মাঝে মধ্যে 20% অন সেলস বললে খুব সহজেই আমরা প্রফিটটা বের করতে পারি। মাঝে মধ্যে দেখা যায় 20% অন কস্ট বলা থাকে, প্রফিট না বলে কস্ট। যদি কস্ট বলা থাকে তাহলে কিন্তু সরাসরি 20% করলে মুনাফা বের হবে না, সেক্ষেত্রে আমাকে 120 আর 20 দিয়ে ভাগ করে প্রফিট বের করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে অঙ্ক করার সময় যখন আমরা আনরিয়ালাইজড প্রফিট বের করব, তখন দেখব যে প্রফিটের পার্সেন্টেজটা কি অন কস্টে দেওয়া না অন সেলসে দেওয়া। যদি সেলসে দেয় সরাসরি পার্সেন্টেজ করব, আর যদি কস্টে দেয় তাহলে ওই 120 এর 20 করে নিব বা 125 এর 25 করে নিব, যেভাবে পার্সেন্টেজ দেওয়া থাকে। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিয়েছি আনরিয়ালাইজড প্রফিট। ধরে নিলাম 1000 টাকা স্টক সাবসিডি কোম্পানির হাতে রয়ে গেছে এবং ধরে নিলাম যে প্রফিট করা হয় 20% অন সেলস। সেই ক্ষেত্রে 1000 উপর সরাসরি 20% করলে যেটা আসবে সেটি হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। আর যদি ধরে নিই আমরা যে প্রফিটটা হচ্ছে অন কস্টের উপর, সেই ক্ষেত্রে স্টক যে 1000 রয়ে গেল তাকে আমরা 120 এর 20 বা 125 এর 25 যে পার্সেন্টেজ রেটটা দেওয়া থাকবে সেভাবে করে আমরা আনরিয়ালাইজড প্রফিট বের করব। ঠিক আছে, এই আনরিয়ালাইজড প্রফিট বের করার দরকার আছে, কারণ কি এখন আমরা দেখব স্টেপ 8-এ। স্টেপ 8 হচ্ছে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা আপডেট করব কার? হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ছিল বা প্রফিট ছিল সেটাকে আমরা একটু যোগ বিয়োগ করে আপডেট করে নিব। সেটা প্রথমে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট একটা ব্যালেন্স দেওয়া থাকবে সেটা নিব, তার সাথে হোল্ডিং কোম্পানির যেই রেভিনিউ প্রফিটের অংশ ছিল, আমরা রেভিনিউ প্রফিট যে বের করেছি ওখানে কিন্তু রেভিনিউ প্রফিটকে আমরা হোল্ডিং রেশিও দিয়ে যার যার অংশ ভাগ করে নিয়েছি। ওখানে হোল্ডিং কোম্পানির যে রেশিওটা আছে সেই রেশিও যেটা বের করব সেই অংশটুকু আমরা কি করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে আপডেট ব্যালেন্স বের করব অফ হোল্ডিং কোম্পানি, সেই হোল্ডিং কোম্পানি প্রফিট অ্যান্ড লসের সাথে এই রেভিনিউ প্রফিটের অংশটুকু যোগ করব। করার পর যদি কোনো আনরিয়ালাইজড প্রফিট থেকে থাকে, এবং এটা যেভাবে বের করতে আমরা শিখলাম, ওখানে যে আনরিয়ালাইজড প্রফিট বের হবে সেই আনরিয়ালাইজড প্রফিটটা কি করব? আমরা সেটা থেকে মাইনাস করব, কারণ এই প্রফিটটা আমরা এখনো গেইন করতে পারি নাই। সুতরাং আমার আগের প্রফিটের ব্যালেন্সের সাথে এবং রেভিনিউ প্রফিটের ব্যালেন্সের সাথে যোগফলের সাথে এই আনরিয়ালাইজড প্রফিটটা বিয়োগ করলে যে ব্যালেন্সটা বের হবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আপডেট ব্যালেন্স অফ হোল্ডিং কোম্পানি। বুঝতে পেরেছি?
এভাবে এই প্রত্যেকটা স্টেপ যদি আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই যে হোল্ডিং কোম্পানির কনসলিডেটেড ব্যালেন্স শিট তৈরি হয় সেটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ এই আলোচনার আলোকেই আমরা আগামী ক্লাসে হোল্ডিং কোম্পানির একটা অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।